আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাতে রিস্ক আছে, না যাওয়াই ভালো। ঝিল সম্মতি জানালো। যদিও কয়েকজন ওয়াচ টাওয়ারে উঠেছিল, তবে গার্ডরা সতর্ক করে দেওয়াতে সরে গেছে। হারবারিয়ার ফুল ভিউটা আর দেখা হলো না। যদিও ওয়াচ টাওয়ারগুলো তুলনামূলকভাবে বেশি উঁচু নয়, ঝিলের মনে একটা প্রশ্ন উকি ঝুঁকি মারছে। করবে কি করবে না তাই ভেবে আর করা হয়নি, তবে এখন খুব জানতে ইচ্ছে করছে। অভিনবর বাহুতে খামচে ধরে বলল, একটা জিনিস জানা ছিল। বলো। সুন্দরী গাছ কোনগুলো? অভিনব হালকা হেসে ঝিলের দিকে তাকালো, রসিকতার ছলে বলল, আমরা সামনে পিচি যে গাছটা দাঁড়িয়ে আছে, সে গাছের সামনে সুন্দরী গাছ তুচ্ছ, তাকে দেখার কি খুব প্রয়োজন? শুধু শুধু তেল মারা যাকে বলে। সত্যি বলছি। মানলাম না। আচ্ছা বলো, কি করলে মানবে? ধ্যাত, কিছুই না। আমি জানি আমি সুন্দরী না। ডাহা মিথ্যে কথা বললে। আসলেই মেয়েরা এমনি হয়, যতই সুন্দর হোক না কেন বলবে আমি সুন্দর না। কথাটা বলেই অভিনব চাপা হাসিতে মেতে উঠল। ঝিল সেদিকে লক্ষ্য করল না, আবেদনের স্বরে বলল, প্লিজ দেখাও না কোনটা। আচ্ছা দেখাচ্ছি। ঝিল খুশিতে গদগদ হয়ে গেল। অভিনব আশেপাশে চোখ বুলিয়ে একটু জোরে হাঁটা লাগালো। একটা গাছের সাইডে গিয়ে ঝিলকে ইশারায় কাছে ডাকলো। এই যে এটা সুন্দরী গাছ। বুঝলে কি করে? ঝিলের এমন কথাতে অভিনবর বেশ হাসি পাচ্ছে। ঝিলের দিকে একটু ঝুঁকে বলল, ম্যাজিক। অভিনব, আরে এই যে দেখাচ্ছি তোমায়, দেখো এই গাছের পাতার পেছনের দিকটা সামান্য গোল্ডেন কালার। তাছাড়া পাতা দেখেই তো চেনা যায়, বিশেষ কোনো পদ্ধতিতে আমি তো চিনিনি কোনো গাছ। ঝিল লজ্জা পেল। সব কিছু চেনার জন্য তো এক্সট্রা ফর্মুলা থাকে না, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা এবার চলো তো, এত লাজ লজ্জায় লাল টুকটুকে হতে হবে? তুমি এমনিতেই সুন্দর। অভিনব। অভিনব হাসল। ঝিলের হাত দুটো মুঠো বন্দি করে বলল, চলো। হারবারিয়ার প্রধান আকর্ষণ পদ্মপুকুরই বলা যেতে পারে, কারণ এখানে বানর ছাড়া কিছুই দেখা মেলেনি। হরিণের ছিটে ফোটাও নেই, তাহলে বাঘ কি করে থাকবে? কাঠের ট্রেল দিয়ে হাঁটার সময় খটখট একটা আওয়াজ হচ্ছে, কখনো ভয় লাগছে তো কখনো বা ভালো লাগছে। সবকিছু মিলিয়ে মুগ্ধকর একটা পরিবেশ। কুয়াশা ভেদ করে এখনো সূর্যি মামা তার কিরণ দিতে পারেনি, সবকিছুই কুয়াশাময়। কিছু দূরে কাঠের ব্রিজের উপর বানর চোখে পড়ল। ঝিল ভয় পেয়ে অভিনবকে খামচে ধরল। এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, আসো আমার সাথে, কিছুই হবে না। ঝিল সম্মতি জানালেও ভেতরে ভেতরে চুপসে গেছে। কখন না বানরটা তার মাথায় এসে বসে। ঝিলের ভাবনা সফল হলো না, বরং খুব সুন্দরভাবে বানরটি অতিক্রম করে ফেলল তারা। বনের গহীনে জঙ্গলের আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঝিল খানিকটা বিরক্ত হলো, কানে যেন তালা লেগে গেছে। তবে পাখির সুমধুর কণ্ঠের বাহবা দিতেই হয়। ভালো খারাপ মিলিয়ে যদি উপভোগ করতে পারা যায় তাহলেই সার্থকতা। সব ভালো হলে তো আর্টিফিশিয়াল মনে হবে। একজন প্রকৃতি প্রেমীর কাছে আর্টিফিশিয়াল জিনিসের প্রতি আকর্ষণ অতি নগণ্য। হারবেরিয়া থেকে ফিরে এসেছে প্রায় ঘন্টা খানেক। পুরো সময়টাই সবাই রেস্ট নিয়েছে। যেহেতু ট্যুরটা 4 রাতের আর আজ তৃতীয় দিন চলছে, তাই আজকেই হবে সুন্দরবনের শেষ দিন। চতুর্থ দিনে সবাইকে নিয়ে খুলনার বিশেষ জায়গাগুলোতে যাওয়া হবে। অভিনব ভেবে রেখেছে সুন্দরবন পর্যন্ত ঘুরবে, কারণ মাহিরা তার প্রতি দুর্বল। যত কাছে থাকবে তত বেশি আকর্ষণ হবে, শেষে বিপরীত না হয়ে যায়। মোটেও রিস্ক নিতে চায় না। ঝিল চেয়েছিল সবার সাথে শেষ দিন অবধি থাকতে, কিন্তু মাহিরার কথা শোনা মাত্রই নাকচ করে দিয়েছে। এখন তার অবস্থা পালাই পালাই। ঝিলের ছটফট দেখে অভিনব হালকা হাসল। প্রাপ্তির রেখা ফুটে উঠেছে পুরো মুখে। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয় যদি নাই থাকে তো সে তার কিসের প্রিয় মানুষ? কেবিনের পুরো অংশ জুড়ে পায়চারি করছে ঝিল, এতটাই চিন্তিত যে প্রায় নোক কামড়াচ্ছে। বিষয়টা ভালো লাগছে না অভিনবর। চিন্তা করছে ঠিক আছে, তবে নখ কামড়ানোর কি আছে? অভিনব কিছু বলবে তার আগেই ঝিলের কণ্ঠ, আমার খুব ভয় হচ্ছে, আজই চলে যাওয়া যায় না? ভয় কেন পাচ্ছ? এমন তো নয় যে আমি তোমাকে ছেড়ে যাব। দুপুরেই আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট স্পট, আর কালকে সকালের মধ্যে জেলখানা ঘাট ফিরে যাচ্ছি।
কিন্তু কোনো কিন্তু নয়, এখন শাওয়ার নিয়ে আসো, আমি জেনে আসি দুপুরের লাস্ট স্পটটা কোথায়। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অভিনব এক পলক তাকিয়ে স্মিত হাসল। মেয়েটার চিন্তিত মুখ দেখে কোথাও একটা কষ্ট অনুভব হচ্ছে। প্রেমে পাগল না হয়ে যায় মেয়েটা। অভিনব চলে গেল। বড্ড ছটফট আর নরম মনের মেয়ে ছিল। পরিবার থেকে স্বাধীনতা পেলেও ভেতরের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। আর তাই প্রিয় মানুষদের হারানোর ভয় একটু বেশি। মাহিরের চোখে মুখে বিষাদের ছায়া। মাহিরার এমন আচরণে লজ্জিত সে। অভিনবর কাছেও যেতে পারছে না। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে কখনোই ভাবেনি। মাহিরার বোঝা উচিত ছিল এমন বাচ্চাদের মতো আচরণ একদমই কাম্য নয়। ঝিলের সাথে অভিনবর কোনো সম্পর্ক আছে সেটা বোঝাই গেছে। একটা সামান্য পরিচিত মানুষের সাথে একই কেবিনে থাকবে এমনটা কতটা বিশ্বাসযোগ্য? মাহের, কি ভাবছো তুমি? এত চিন্তিত লাগছে। অভিনবর কণ্ঠে পেছন ফিরে তাকালো। দ্রুত চোখ সরিয়ে নিল। নিজেকে ধাতস্থ করলো সব ঠিক আছে, তবুও মনের শান্তি মিলল না। অভিনব আবারও ডাকলো। মাহির সামান্য হেসে বলল, আরে এই সময় এদিকে আসলে যে কোনো সমস্যা অভিনব? না, সমস্যা নেই, তবে জানতে এসেছিলাম আজকের লাস্ট স্পট কোথায়, যেহেতু কালকে আমরা চলে যাচ্ছি। কালকে চলে যাচ্ছ মানে? অভিনব একটু করে শ্বাস নিল। ঘড়িতে সময় দেখে বলল, আমি পার্কে সহ আশেপাশে যেতে আগ্রহী নই, সুন্দরবনে ঘুরতে এসেছিলাম, আর এখানে তো আজকে শেষ দিন। অভিনব, এটা কেমন কথা? অর্ধেক ট্যুর শেষ করেই চলে যাবে? ভাই, একটু বুঝো বিষয়টা। আমি একটা পার্সোনাল ইস্যু নিয়ে এসেছি, এটা তো জানোই, মামাদের বোঝাতে হবে, তাই একটু আগেই চলে যেতে চাচ্ছি। মাহিরের মনটা বিষিয়ে গেল। তার বুদ্ধির সম্পূর্ণ মস্তিষ্ক একটু হলেও বুঝতে পেরেছে মূল কারণটা। তাই খুব লজ্জা লাগছে। মাহিরের অস্বস্তি চোখে পড়ার মতো। অভিনব বেশ মনোযোগ দিয়ে তাকালো। কোনোভাবে কি মাহিরের বিষয় জানতে পেরে গেছে, নাকি ওদের বিষয় জানতে পেরে গেছে? সবকিছু মিলিয়ে মাহিরকে ভুল বুঝল। অভিনবর ভাবনার ছেদ ঘটল শাকিলের ডাকে। শাকিল হালকা হেসে অভিনবর সাথে গলা মেলালো। অমিত কাগজ হাতে এগিয়েই আসছে। অভিনবকে দেখে ঝরা হাসল। হেই, তোমরা সবাই এখানে জড়ো হয়েছে যে? এমনি এসেছি। তা তোমার হাতের কাগজটা কিসের? অমিত কাগজটার দিকে একবার তাকালো, শাকিলের দিকে বাড়িয়ে পড়ল। দেখো তো আজকের লাস্ট শর্ট স্পট কোনটা? শাকিল মনোযোগ দিয়ে কাগজটা দেখল। অভিনব বলল, পেয়েছো? বান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। যাক, ভালোই হয়েছে, শেষটা না হয় সমুদ্র দিয়েই হোক। অভিনব হালকা হাসল। মাহের একের পর এক দীর্ঘশ্বাস ফেলল। অপরাধের দগ্ধে মরছে ছেলেটা। বোনের আচরণ তার মাথা নিচু করে দিয়েছে। সবার উদ্দেশ্যে বলল, অভিনব, খুলনা ঘুরবে না? মামারা বোধহয় এসে পড়েছে, যত তাড়াতাড়ি যাব তত সহজ হবে, জানোই তো বিষয়টা। অভিনব নানান যুক্তি খাটালো। কেউ আর জোরাজুরি করল না। অভিনব মৃদু হেসে সবাইকে কথা দিল আবার কোনো এক ট্যুরে একসাথে আসবে। সবাই বেশ খুশি হলো। অভিনবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবাইকেই মুগ্ধ করেছে। আচরণের দিক থেকে অভিনব সেরা। ঝিল, এবার তো শাওয়ারে যাও। আমি যাব না। এবার কিন্তু রাগ হচ্ছে খুব, এমন করলে আর কথাই বলবো না। ঝিলের ভ্রু কুঁচকে গেল। কিছুক্ষণ অভিনবর দিকে তাকিয়ে রইল। ছেলেটার মুখে অসহায়ত্ব। ঝিল তবুও বলল, সমস্যা নেই, আপনি যেতে পারেন। এমন নয় যে আপনি আমার কাছে বাধা। আপনার যখন ইচ্ছে হবে বলবেন, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিব। ঝিল, আপনার দৃষ্টি এমন এলোমেলো কেন? আমার তো মনে হচ্ছে আপনি আমাতে বিরক্ত। ঝিল, তুমি একটা সাধারণ বিষয় নিয়ে। ঝিল তেতে উঠল। খানিকটা জোরেই বলল, কি করব আমি? ভালোবাসি তোমাকে, বুঝতে পেরেছো? অতিরিক্ত ভালোবাসি, যা একদমই উচিত হয়নি। আমি ঝলসে যাচ্ছি। তোমাকে হারানোর বেদনা আমি নিতে পারবো না। কল্পনাতেই পাগল হয়ে যাচ্ছি। ভয় হয় আমার। আমি মানুষ তো। অভিনব কথা বলল না। তাকিয়ে দেখলো নব যৌবনে পা দেওয়া মেয়েটাকে। সুস্থি মুখে কান্ডার ছাপ। নেতিয়ে যাওয়া ঠোঁট দুটো কাঁপছে। চোখ কোটরে চলে গেছে। এ কেমন বেদনা! এই মেয়ে, পেয়েছো কি আমায়? এইভাবে আর কত পোড়াবে? যন্ত্রণা কি আমার হয় না? তোমার চোখের পানি আমার অন্তরে কেন বিঁধছে? ভালোবাসি বলে? তবে এই যন্ত্রণা এত সুখময় কেন? ঝিল ছলছল নয়নে তাকিয়ে আছে। অভিনবকে ঝাপসা দেখতে লাগছে। চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে না কেন? অভিনব তার শক্ত হাতে মেয়েটিকে আলিঙ্গন করল।
অভিনবর জ্যাকেট খামচে ধরল ঝিল। মাথাটা অভিনবর বুকের ওপর রেখে চোখের নির্লজ্জ ধারা নামিয়ে দিল। প্রেম, এই প্রেমের জন্য মানুষ বৈরাগী হয়ে যায়। কে বলে ভালোবাসা মরণ ব্যাধি? ভালোবাসা তো বেঁচে থাকার প্রয়াস। ভালোবাসা তো এক একটা বিশুদ্ধ নিঃশ্বাস, যার কারণে বেঁচে আছে পৃথিবীর সমস্ত মানুষ। অনুভূতি শূন্য বলে কিছু হয় না, যা আছে তা চাপা অভিমান কিংবা আড়াল করার ব্যর্থ প্রচেষ্টা। ঝিল, হুম। এবার শাওয়ার নিয়ে আসো, আমরা লাঞ্চটা না হয় সবার সাথেই করি। ঝিল নাক টেনে সম্মতি জানালো। অভিনব ঝিলের কপালে ছোট করে ঠোঁট ছোঁয়ালো। ঝিল কেঁপে উঠল। অভিনবর দিকে তাকিয়ে লজ্জা হাসল। নিজেকে ছাড়িয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ট্রাভেল এজেন্সির টেলিটক সিমটা নিয়ে এসেছে অভিনব। বাসায় কথা হয়নি 3 দিন। সবাই নিশ্চয়ই চিন্তা করছে। ফোনে বাবার নাম্বারটা ডায়াল করে নিল। বার কয়েক রিং হতেই ফোন রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? অভিনব ভ্রু কুঁচকাল। ফোনের ওপাশের ব্যক্তিটি তো তার বাবা নয়। পাপা, অহেদ সরকারকে খুঁজছিলাম। আপনি? অভিনব সরকার, ইহান। আই এম সরি স্যার, আমি কণ্ঠটা চিনতে পারিনি। ইটস ওকে। পাপা কোথায়? স্যার তো মিটিংয়ে আছেন, আমি কি নিয়ে যাব? নো, জাস্ট বলে দিবেন আমি ফোন করেছিলাম। ওকে স্যার। অভিনব ফোনটা রেখে নিঃশ্বাস ফেলল। ঝিল শাওয়ার শেষে বের হয়েছে মাত্র। চুল ছেড়ে নিয়ে বলল, কি করেছিলে? পাপাকে ফোন করেছিলাম, বাট মিটিংয়ে আছে। ঝিল একটু করে হাসল। অভিনব তাড়া দিয়ে বলল, লাঞ্চের জন্য ডেকে গেছে, চলো। হুম। ঝিল চোখ বন্ধ করে নিল। সম্মতি জানালেও লজ্জা লাগছে। মৃদু হাসল সে। অভিনব সেই হাসি লক্ষ্য করে তাকালো। ঘড়ির কাঁটা টিকটিক করে বেজে উঠল, অর্থাৎ 1টা বাজে। অভিনবর মাথায় চড়াও করে উঠল। ঝিলের হাতটা ধরে কেবিন থেকে চলে আসলো। সবাই খাবারের জন্য ছাদে এসে জড়ো হয়েছে। পোলাওয়ের আইটেম দেখে ঝিল নাক কুচকালো। পোলাও খেলেই অস্থির লাগে তার। যদিও লাইট খাবার পছন্দ নয় ঝিলের, তবুও পোলাওয়ের সাথে গাঢ় ঝাঝালো তরকারি খেতে পারে না মেয়েটা। ঝিলের অবস্থা দেখে অভিনব সামান্য চিন্তিত হলো। কোনো সমস্যা ঝিল? আমার এসব খেলে অস্বস্তি হয়, অস্থির লেগে ওঠে। অভিনব একটু ভাবলো। বিফ আর ইলিশ মাছটা বাদ দিয়ে ঝিলের জন্য পোলাও, স্টেক, রায়তা, রোস্ট আর চিংড়ি মাছ নিল, সাথে একটু টক আচার। ঝিল মাথাটা নিচু করে আছে। খাবারের প্রতি অনীহা দেখা দিল। অভিনব একটা গ্লাসে করে রিফ্রেশিং ড্রিঙ্কস বানিয়ে নিল। প্রথমে 7 আপ নিয়ে নিল, সাথে বরফের টুকরো, পুদিনা পাতা আর অল্প করে লেবুর রস। চিনিটা দিল না, কারণ 7 আপের চিনির পরিমাণ একটু বেশিই থাকে। এটা খাও। এটা কি? রিফ্রেশিং ড্রিঙ্কস। ও। ঝিল একটু মুখে দিল। মুহূর্তেই শিরশির করে উঠল শরীর। অভিনব হালকা হেসে বলল, এটা ক্লান্তি দূর করবে। আর বিফ আর ইলিশ বাদ দিয়ে খাবার এনেছি, টক আচার দিয়েছি। এবার অত অসুবিধা হবে না, যতটুকু পারবে ততটুকুই খেও। ঝিল মাথা ঝাঁকালো। অভিনবর দিকে কৃতজ্ঞতার দৃষ্টি রেখে টেবিলে বসলো। অভিনব সবার সাথে কথা বলতে চলে গেল। ঝিল একটু একটু করে খাচ্ছে। ঝিলের খাবার যখন অর্ধেক শেষ হয়েছে, তখন অভিনব খেতে বসলো। খাওয়া শেষে দুজনেই সবার সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল। পাপড়ির কাঁধে মাথা রেখে বসে আছে ঝিল। পাপড়ি ভারী নিঃশ্বাস ফেলে বলল, এভাবে চলে যাবে? আবার দেখা হবে তো আপু? কিন্তু ঝিল, আর একটা দিনই তো। দীর্ঘশ্বাস ফেলল ঝিল। পাপড়ির হাত দুটো মুঠোয় নিয়ে বলল, একটু সমস্যা আছে, আমাকেও বাসায় ফিরতে হবে। এমনিতেই 3 দিন ধরে কারোর সাথে কথা বলি না, এখন একটা দিনও খুব গুরুত্বপূর্ণ। পাপড়ি অল্প করে হাসলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা যাও, তবে ফোন করতে ভুলবে না কিন্তু। ঝিল অল্প করে হাসলো। এই একটা মানুষ যাকে ট্যুরে সব থেকে আপন লেগেছে। খুব করে বলতে ইচ্ছে হচ্ছে অভিনবর সাথে সম্পর্কটা, তবুও থেমে গেল ও। সঠিক সময়ে অভিনব তো জানাবেই সবাইকে। কেবিনে এসেছে মিনিট 10। এখন সময় দুটো পেরিয়েছে। অভিনবর দেওয়া মেনুতে ঝিলের অস্থির লাগেনি, বরং রিফ্রেশিং ড্রিঙ্কসটা খেয়ে রিফ্রেশই লাগছে। ঝিলের দিকে একটু করে তাকিয়ে আবার ব্যাগ গোছাতে লাগলো অভিনব। ব্যাগ গোছানো শেষে ঝিলের পাশে বসলো। বেশ সাহস জুগিয়ে ঝিলের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কাল আমাদের সাথে থাকবে তুমি?
ঝিল কেঁপে উঠল। এই কথা বলার জন্য এতটা কাছাকাছি আসার কি প্রয়োজন? অভিনবর থেকে ছিটকে দূরে সরে গেল। অভিনব মৃদু হাসল। ঝিলের হাত দুটো টেনে ধরে কাছে নিয়ে আসলো। অগোছালো চুলগুলো আরেকটু এলোমেলো করে দিয়ে বলল, ভয় নেই, আমি সংযত থাকতে পারবো। ঝিল দাঁত দিয়ে জিভ কাটল। ছেলেটা কোনো কথার সাথে কোনো কথা মেলাচ্ছে। যত দিন যাচ্ছে তত বেশি লজ্জায় পড়তে হচ্ছে। বোর্ড ছেড়ে মান্দার বাড়িয়ার উদ্দেশ্যে। সুন্দরবনের দক্ষিণ পশ্চিম কোণে অভয় অরণ্য অবস্থিত। এখানকার গভীর অরণ্যে ছোট ছোট ক্ষুদ্র জীব থেকে রয়েছে বাঘ, হরিণ, বন্য শূকর, বানর, কুমির, কচ্ছপ, সাপ, কাকড়া ইত্যাদির সমারোহ। এছাড়াও এই স্থানে আরও একটি আকর্ষণীয় জিনিস হলো সাগরের বড় বড় ঢেউ। এখানে সমুদ্র সৈকতে আছড়ে পড়া বিশাল বড় বড় ঢেউগুলো দেখতে সত্যিই খুব মনোমুগ্ধকর। এছাড়াও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও জীববৈচিত্র্যের ভরপুর দুর্গম এই স্থানটি। সবাই ঠিক করে নিয়েছে মান্দার বাড়িয়াতে কেউ গোসল করবে না, কারণ ঢেউগুলো বেশ বড় বড়। মাহিরার চোখে মুখে সামান্য বিরক্তি। অভিনবর পাশে ঝিলকে মেনে নিতে পারছে না। মাহির বেশ বিরক্তি মাহিরার আচরণে। আফরাকে চোখ দিয়ে ইশারা করলো মাহিরাকে বোঝাতে। আফরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মাহিরা কোনো কালেই তার কথা শোনে না। মাহিরা দীর্ঘশ্বাস ফেলে আফরার সাথে জায়গা বদল করলো। মাহিরাকে বোঝাতে হবে, এভাবে মেয়েটা নিজেও কষ্ট পাবে আর ভুল করেও বসবে। ঝিল, মান্দার বাড়িয়াতে সাঁতার কাটবে? আমি তো সাঁতার পারি না, আর সবাই বলল বেশ বড় বড় ঢেউ। অভিনব আশ্বাসের স্বরে বলল, ভয় পাচ্ছ কেন? আমি আছি না, আমি তোমাকে নিয়ে সাঁতার কাটবো। কোনো কিন্তু নয়, শুধু বিশ্বাসটা রেখো। ঝিল ভেগা ভেগা হয়ে তাকালো। অভিনব ভ্রু নাচিয়ে বলল, আমি তো চেঞ্জ আনিনি। অভিনব দাঁত কেলিয়ে হাসল। ঝিলের দিকে একটু ঝুঁকে নিয়ে ফিসফিস করে বলল, কি হলো? আমি একটা এনেছি, দুজনে না হয় আমার জামাটাই পরে নিব। অভিনব, হো হো করে হেসে উঠল অভিনব। ঝিল যেন আহুম্মক বনে গেল। বিরক্তিতে জয়ের মতো শব্দ করল। অভিনব বিষয়টা খেয়াল করেনি, তাই আরো জোরে হেসে চলেছে। ঝিল তেতে উঠল। হাতে থাকা জ্যাকেট দিয়ে অভিনবর গায়ে বাড়ি মেরে দিল। তবুও অভিনবর হাসি থামছে না। পরিশেষে মেয়েটা মুখ ফিরিয়ে গোমরা মুখ করে নিল। সবাই সবার মতো ব্যস্ত, তাই ঝিল আর অভিনবর খুনসুটিটা কেউই লক্ষ্য করল না। হঠাৎ করেই ঝিলের সাথে মাহিরার চোখাচোখি হয়ে গেল। মাহিরা দৃষ্টিতে আগুন ঝরছে। কোথাও যেন পানির আভা নেমেছে। ঝিলের মন খারাপ হয়ে গেল। অভিনব হাসি থামিয়ে নিয়েছে। ঝিলের দৃষ্টি লক্ষ্য করে তাকালো। মাহিরার দিকে কেমন অপরাধীর মতো তাকিয়ে আছে ঝিল। দাঁতে দাঁত চেপে নিল। ঝিলের দৃষ্টি নত দেখে অভিনব বলল, কি হয়েছে? অভিনব, বলো কি হয়েছে? আপু কষ্ট পেয়েছে, আমারও খুব কষ্ট হচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলল অভিনব। ঝিলের হাত মুঠোবন্দি করে বলল, কিছু সময় স্বার্থপর হতে হয় ঝিল। অতিরিক্ত ভালো কিন্তু ভালো নয়। অবশ্য এটা স্বার্থপরতাও নয়, এটা উচিত কার্য। এমন তো নয় আমি মাহেরের সাথে রিলেশনে ছিলাম কিংবা ওকে ধোকা দিয়েছি, এর জন্য মন খারাপ হতেই পারে। তাই বলে অতি দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই ঝিল। ঝিল শিউরে উঠল। গলায় দলা পাকিয়ে থাকা কান্নাগুলো বাঁধ ভেঙে নিয়েছে। চাপা কান্নাটা হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়েছে। অভিনব হালকা করে শ্বাস ফেলল। খুব যত্ন করে মেয়েটার চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিল। একটু হেসে বলল, চোখের পানি এত সস্তা নয় ঝিল। যখন তখন আবেগ প্রকাশ করাটা বোকামি। আমি চাই না সে বোকামিটা তুমি করো। কিছু সময় নিজের ভালো দেখাটাই হয়ে ওঠে শ্রেয়। ঝিল একটু করে হাসার চেষ্টা করল। ঠোঁট দুটো সামান্য প্রসারিত হলেও মনটা থমকে গেছে। কোনো অন্যায় কার্য তো সে করেনি, তবুও মন কেন কুকাইছে। প্রায় 4টের দিকে সবাই মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে এসে পৌঁছল। সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ বড় বড় ঢেউয়ের ছিটে ফোঁটাও দেখা গেল না। সবাই মন খারাপ করে নিল, তবে অভিনব মন খারাপ করল না। অভিনব তীক্ষ্ণ মস্তিষ্ক বলছে কিছুক্ষণের মাঝেই ঢেউ আসবে। সবাই তীর ধরে হাঁটতে লাগলো। পরিচ্ছন্ন সমুদ্র সৈকতটাকে কক্সবাজারের শাখা সৈকত হিসেবে তুলনা করা যেতেই পারে। একটু দূরে রয়েছে বিশ্রাম করার জন্য কাঠের খাট। কেউ কেউ সেখানে বসেও রয়েছে। মিনিট 10 যেতেই অভিনব বলল, চলো সমুদ্রে নেমে যাই। আমি তো চেঞ্জ আনিনি। আরে বোকামি, আমি চেঞ্জ এনেছি তো। দেখো তোমার ব্যাগে এক্সট্রা জামা ভরে দিয়েছি। সত্যি? আরে হ্যাঁ।
ঝিল খুশিতে গদগদ হয়ে গেল। অভিনবর বাহু জোরে চেপে ধরল। বোধহয় কিছুটা ছিলেও গেছে, তবুও অভিনব হাসল। ঝিলের দিকে মোহনীয় দৃষ্টি রেখে বলল, জলরাশির থেকেও বেশি সুন্দর তুমি, আকাশের থেকে বেশি পরিচ্ছন্ন তুমি, হৃদয়ের থেকেও বেশি দামি তুমি। ঝিল মাথা নিচু করে নিল। লজ্জা হাসিতে রাঙা হয়ে গেছে। অভিনব ঝিলকে একটু কাছে টেনে নিল। মেয়েটার শ্বাস প্রশ্বাস যেন কয়েক গুণ হয়ে গেছে। অভিনবর বুকে হাত রেখে মাথা নত করে রাখল। অভিনব অধর কোণে হাসি ফুটিয়ে একটু ঝুঁকল। ঝিলের কানের উল্টো পিঠে হাত দিয়ে স্লাইড করে বলল, আমি তোমাকে ভালোবাসি ঝিল। তোমার জায়গা মাথা নত করে রাখা নয়, মাথা উঁচু করে রাখা। ঝিল তাকালো। অভিনব একটু ঘোর লাগা চোখে বলল, আমার কাছে লজ্জার চরম পর্যায়ে তোমার জন্য হারাম হয়ে গেছে ঝিল। তুমি শুধুই আমার, যার প্রতিটি শিরায় শিরায় আমার অধিকার। ঝিল আর থাকতে পারল না। নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু পরে সরে গেল। আকাশের দিকে তাকিয়ে রইল। অভিনব তার অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এত ভালোবাসার যোগ্যতা আদেও কি আছে ওর? হঠাৎ হাতে টান অনুভব করলো। পেছন ঘুরে তাকানোর সুযোগ হলো না। তার আগেই অভিনব তাকে নিয়ে ছুট লাগালো। একটু একটু করে ঢেউ হচ্ছে, সবাই সেদিকেই ছুটছে। অভিনব ঝিলকে লাইফ জ্যাকেট পরিয়ে দিল। তারপরই সমুদ্রে নেমে গেল। ঢেউয়ের গতি বাড়ছে। ঝিলের আত্মা কেঁপে উঠল। অভিনব, আমার খুব ভয় হচ্ছে। আমি আছি তো, ভয় কিসের? আমার হাতটা ধরে রাখো। অভিনব। আচ্ছা, আমি ধরছি। অভিনব কিছু ঝিলের হাত শক্ত করে, তাতেও ঝিলের ভয় কাটল না। অভিনব এক হাতে ঝিলকে জড়িয়ে ধরল। অভিনবর স্পর্শ গায়ে লাগতেই ঝিল জমে গেল। প্রচণ্ড অস্তিত্বে নেতিয়ে পড়ল। অভিনব সেটা লক্ষ্য করে একটু হাসল। মেয়েটাকে টেনে একদম কাছে নিয়ে আসলো। দুজনের নিঃশ্বাস একে অপরের চোখে মুখে এসে লাগছে। এতেই দুজনের মনে প্রেমের জোয়ার নেমে গেছে। অভিনব, আমি পাগল হয়ে যাব, তুমি প্লিজ আমায় ছেড়ে দাও। অভিনব ঘোর লাগা কণ্ঠে পড়ল, আমাকে গ্রহণ করার শক্তি সঞ্চয় করে নাও বউ। আমি বেসামাল হয়ে পড়েছি। অভিনব। অভিনব ঝিলের দিকে আরেকটু এগিয়ে আসলো। নাকে নাক ঘেঁষে বলল, তুমি আমার জীবনের সেরা অনুভূতি, যে অনুভূতিতে মত্ত আমি, যার অস্তিত্বে থাকবে শুধু আমার বিচরণ। ঝিল চোখ বন্ধ করে নিয়েছে। বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। অভিনব তাকে পাগল করে ফেলবে। অভিনবর পিঠ খামছে ধরল। মেয়েটার মস্তিষ্ক অভিনবতে হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলল। অভিনবর গলা পেঁচিয়ে ধরে গালে চুমু খেয়ে নিল। অভিনবর স্পর্শও গাঢ় হলো। চোখ বন্ধ করে অভিনবকে অনুভব করতে লাগলো প্রেমময় তৃষ্ণা, ভালোবাসার অনুভূতি, যা ওদের জন্য হালাল। ঢেউ যেন গর্জন তুলছে। শা শা করে বাতাস বইছে, সেই বাতাস কানে এসে লাগছে। মুহূর্তেই বড় বড় ঢেউ খেলতে লাগলো। অভিনব ঝিলকে শক্ত করে ধরে রাখলো। অভিনব, ভয় পেও না, ঢেউয়ের মাঝে হারানোর মজা রয়েছে। কিন্তু লাইফ জ্যাকেট পরে আছো না, একটু ভয় পেও না। ঝিল মাথা ঝাঁকালো। বিশাল এক ঢেউ ওদের দিকে তেড়ে আসতেই মেয়েটা চোখ সরিয়ে বন্ধ করে নেয়। দুহাতে জড়িয়ে ধরল অভিনবকে। ততক্ষণে ঢেউ ওদের নিয়ে গেছে অনেক দূরে। ঝিল তাকাও, না হলে একটু মজা পাবে না। আমার ভয় হচ্ছে অভিনব। তাকাও বলছি। না, আমার খুব ভয় করছে। ছেড়ে দিব কিন্তু। ঝিল ভয় পেয়ে গেল। হালকা করে চোখ মেলে তাকালো। অভিনব ঝরা হেসে ঝিলকে ছুড়ল। অভিনব, ভয় পেও না, আমি তোমার হাত ধরে রেখেছি। ঝিল শুধু ভয় পেল, তবে এবার চোখ মেলেই তাকালো। বিশাল ঢেউ এসে ওদের দোল খাওয়াতে লাগলো। পরপর কয়েকবার ঢেউ আসলো। ঝিলের ভয়ে একদম কেটে গেল। খিলখিল করে হেসে উঠল। অভিনবর সাথে দারুণ এক সময় উপভোগ করছে সে, কিছুটা ছোটবেলার কার্টুনের মতো। প্রায় 20 মিনিট ঢেউয়ের সাথে খেলা করে ঝিল ক্লান্ত হয়ে পড়ল। অভিনবর শরীরে ক্লান্তির ছিটে ফোটাও নেই। মেয়েটার অবস্থা বুঝতে পেরে তীরে এসে পড়ল। ঝিল বারবার মানা করলো, কারণ সে আরো কিছুক্ষণ থাকতে চায়। অভিনব শুনল না। সবাই ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আছে। অভিনব একটু করে হাসলো। গায়ের জ্যাকেটটা প্রথমেই ঝিলের গায়ে জড়িয়ে পড়ল। ঝিলকে ইশারা করে পাশেই দাঁড়াতে বলল। ট্রাভেল এজেন্সির একজন গার্ড বললেন, আপনি দেখছি বেশ দক্ষ। সচরাচর এই ঢেউয়ে পা ফেলতেও ভয় পাই সবাই, আর আপনি সাঁতারও কেটে নিলেন, তাও আরেকজনকে নিয়ে। এটা তোমার অভ্যাস। আমি বহুবার ঢেউয়ের সাথে সাঁতার কেটেছি, এটা তো কমই ছিল। আমাদেরও নিতে পারতে।
অমিতের কথাতে অভিনব হাসল, ঝিলের দিকে এক পলক তাকালো। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে আছে। প্রকৃতির সাথে আমার উঠা বসা, ঝিল মানেই তো বিশাল জলধারা, তাই ওকেই নিয়ে গেলাম। অভিনব উত্তরে সবাই হাসলো। সবাইকে বিদায় জানিয়ে অভিনব হাঁটা বসালো। পরপর 2 দিন পানিতে সময় কাটালো। কনকনে শীতের মাঝে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। এইভাবে থাকলে নির্ঘাত নিউমোনিয়া হয়ে যাবে। ঝিলকে নিয়ে চেঞ্জিং সেন্টারের থেকে চেঞ্জ করে নিল। ঝিলের দিকে 2টো বোতল এগিয়ে দিয়ে বলল,